Hello everyone, welcome to my Facebook Live yoga class. Myself Papa Shantanu from Evergreen Yoga Bangladesh. আপনারা হয়তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন কখন স্যার আসবেন, কখন স্যার জয়েন করবেন। স্যার বলতে আমার কথা বলছি না, আমাদের শ্রদ্ধেয় দিলীপ সরকার স্যার। উনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হাজির হবেন ইউএসএ থেকে। সো উনি আপনার মেডিকেল সায়েন্সে অ্যাজ ওয়েল অ্যাজ যোগাতে এত এত ডিগ্রি এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, আমি যদি এটা বলতে যাই এটা আমার মানে ক্লাস শেষ হয়ে যাবে। সো ইটস বেটার যে তার কাছ থেকে আমরা শুনবো। তার আগে আমরা প্রতিদিন যে কাজগুলো করি আমরা অবশ্যই শেয়ার করবো কিন্তু আজকে। আর স্যার যখন আমাদের সাথে জয়েন করবেন সবাই কিন্তু ওয়ার্ম ওয়েলকাম দেবেন। আমি কিন্তু তাকে, যেহেতু আমরা সবাই ইনভাইট করে আমাদের পেজে আনছি, আপনারা কিন্তু সবাই তাকে ওয়ার্ম ওয়েলকাম দেবেন। তো আপনারা এখন আগে ভাগে শেয়ার করে ফেলেন, কারণ স্যার যখন আসবেন তখন তো তার ইম্পর্টেন্ট কথা আপনারা মিস করতে পারবেন না, তখন হয়তো শেয়ার করা হবে না। তো চলুন আমরা এখন আগে ভাগে একটু শেয়ার করে ফেলি, তারপর স্যার আমার কিছুক্ষণের মধ্যেই স্যার জয়েন করবেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেগুলো আপনারা একটু মাথায় রাখবেন। সো অলরেডি আপনারা স্যারের ভিডিও তো ছবিগুলো মনে হয় দেখেছেন যে আহ, 70 ঊর্ধ্ব বয়সেও সে কি সুন্দর ভাবে কি সুন্দর ভাবে আপনার ইয়ে করছে, আপনার ময়ূরাসন করছে, শীর্ষাসন করছে। যে আসনগুলোকে আপনারা কম সহজ মানে আমরা কম সহজ আসন বলি, সেগুলো তিনি কত সাবলীল ভাবে করছেন এই বয়সেও। তো আপনারা যে বিভিন্ন রকম এক্সকিউজ দেন, আমার বয়স 30 পার হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, আমি আর পারছি না, এসব এক্সকিউজ আজকের পর থেকে আর চলবে না। আমরা 2-3 মিনিট সময় নেব, তার মধ্যে স্যার আমাদের সাথে জয়েন করবেন। আপনি যারা যারা জয়েন করে ফেলেছেন আমরা জাস্ট একটু শেয়ার টেয়ার করে নিচ্ছি, স্যার কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন, উনি লাইনেই আছেন মোটামুটি। জাস্ট 1-2 মিনিটের মধ্যে উনি জয়েন করবেন। তো চলেন আমরা শেয়ার করে ফেলি আগে ভাগে। সকালে ফ্যাট বার্নিং ক্লাস করে কি আপনাদের খুব সমস্যা হয়েছে আজকে? সাউন্ড রিফ্লেকশন হচ্ছে দাদা, সাউন্ড ঠিক করেন। আচ্ছা, আমি হেডফোন দিয়ে কথা বলছি, তো স্যার যখন আসবেন তখন ঠিক হয়ে যাবে, আপনার টেনশন নিয়েন না। ওনার স্যারের ভয়েস শুনতে পারলেই হবে। আমাকে জাস্ট 30টা সেকেন্ড সময় দিবেন, আমি স্যারকে কিছুক্ষণের মধ্যেই ওয়েলকাম জানাবো। আমার এটা হেডফোনের জন্য সমস্যা, আপনারা ভয় পাবেন না। স্যার যে ডিভাইসটা ইউজ করছেন আপনারা খুব সুন্দরভাবে শুনতে পাবেন। অলমোস্ট ডান, আমার প্রায় শেষ। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমি কয়েকটা কথা স্যার ব্যাপারে একটু বলে নিই, তারপর উনি জয়েন করবেন। উনি কিন্তু একজন খুব মানে খুব প্রসিদ্ধ একজন সার্জন, ডক্টর, অ্যাজ ওয়েল অ্যাজ উনি একজন ইয়োগা গুরু। উনি ইয়োগাতে সর্বোচ্চ যে ডিগ্রি হয়, ডিলিট আপনার ডক্টর অফ লেটার্স, ওই ডিগ্রি প্রাপ্ত করেছেন। এবং আরেকটা কথা বলি, স্যার হয়তো নিজের ব্যাপারে অত বলবেন কিনা আমি জানি না, রামদেবের যে পতঞ্জলি আশ্রম আছে ওইটার যে আপনার ইউএস এর যে ডিপার্টমেন্টটা, ওইটা হলো স্যার সামলান। তো বুঝতে পারতেছেন যে ওনার জ্ঞানের পরিধিটা কত বেশি। So, উনি যে কথাগুলো বলেন আপনারা কিন্তু আজকে ধৈর্য ধরে শুনে নেবেন। আমার কাছ থেকে হয়তো 1% শোনেন, মানে সে যেটা বলবে তার তুলনায় আমার হয়তো 1%-এর চেয়ে কম। তো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে উনি আপনাদের সাথে জয়েন করবেন। আহ, স্যার আপনি মনে হয় আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন, আমরা সবাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি।
তো আপনারা সবাই রেডি হয়ে যান, স্যার যখনই আসবে স্যারকে সবাই মিলে একসাথে ওয়েলকাম জানাবেন। চলুন আমরা তার একটু কাউন্টডাউন দিয়ে স্যারকে আমাদের ভেতরে ওয়েলকাম জানাই। স্যার আপনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। স্যার আমাদের মাঝখানে চলে এসেছেন সুদূর ইউএসএ থেকে। তো স্যার আপনার ব্যাপারে আমি আসলে আপনার যতগুলো ডিগ্রি আমি বলেছি সবাইকে, যদি আমি বলতে যাই আমার হয়তো ক্লাসের টাইমে শেষ হয়ে যাবে, এত এত ডিগ্রি আমি মানে বেশিরভাগগুলোর মিনিংও জানি না। তো স্যার ভালো হয় যে আপনি একটু শুরু করেন আর কি। আপনাকে দেখে আসলে আমার মুখ দিয়ে যার কথা বেরোচ্ছে না, অন্য সময় এত কথা বলে এখন কথা আটকে যাচ্ছে। তো শ্রদ্ধেয় দিলীপ স্যার, আপনাকে আমরা সবাই সুস্বাগতম জানাচ্ছি। আপনি আপনার ইয়েটা শুরু করেন, আমাদের আলোচনা পর্বটা শুরু করেন, আপনার পরিচয় যা কিছু বলেন আমরা একটু আমি সরে যাচ্ছি, আপনি ক্লাসটা শুরু করেন। আচ্ছা, আমার আমেরিকায় শুভ সকাল, আপনাদের বাংলাদেশে শুভ সন্ধ্যা। এটা আমার প্রথম এই এভারগ্রিন যোগাতে আসা। আর পরশু রোববার আমাদের হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। আচ্ছা, আমার একটু সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে। আমি আমি এক সেকেন্ড, আমি একটু দেখে নিই কি ব্যাপার এটা। আচ্ছা, আচ্ছা, এবার কথাটা শোনা যাচ্ছে ভালো? হুম, আপনারা শুনতে পাচ্ছেন? ওকে। যখন বলছিলাম যে এই আমার প্রথম এভারগ্রিন যোগাতে আসা। আমেরিকায় শুভ সকাল আর বাংলাদেশে শুভ সন্ধ্যা। আগামী পরশু রোববার আমাদের ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস। আমি এই আন্তর্জাতিক যোগ দিবসের একটু ইতিহাস বলবো। শান্তনু বাপ্পা আমাকে অবশ্য বলেছিলেন একটু এই যোগের একটু ইতিহাস বলতে। তারপর আমি ডাক্তার, আমি যোগ চিকিৎসায় আমি সবার সাথে আমি শিখিয়ে থাকি। আমি যোগ চিকিৎসার কতগুলো মানে কারণ বা ধারণ, যে আপনারা অনেকেই যোগ শিক্ষক, যে আমাদের যেমন একটা খুব সাধারণ ব্যাপার, আমাদের সাধারণ না, শরীরের প্রচন্ড ক্ষতিকারী ব্যাপার, যে আমাদের এখন এই শরীরে মেদ বৃদ্ধি, গুলি এটা ওবিসিটি, আর প্রাইমারি যেটা হচ্ছে আমাদের এই এই মিডল সেকশনে ট্রাঙ্কাল, আমরা বলি ট্রাঙ্কাল ওবিসিটি, আমরা বাংলা যারা বলি ভুঁড়ি। এই ভুঁড়ি আমাদের একটা প্রচন্ড সমস্ত রোগের কারণ। এই ভুঁড়ি থেকে আমাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, হার্টে ব্লকেজ, এগুলো সমস্ত উৎপত্তি হচ্ছে আমাদের ভুঁড়ি থেকে। আমি আপনাদেরকে এই যোগ অভ্যাসের কিছু বলবো না, কারণ আপনারা সবাই যোগ চিকিৎসক, আপনারা বহুদিন ধরেই আপনারা এই যোগ শিখিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলবো
যে এটা কনসেপ্ট, মানে এই ধারণাটা কি। তারপর একটা হচ্ছে আপনাদের ধরুন কোমরে ব্যথা, আমরা যেটা বলি স্লিপ ডিস্ক। বহু লোকের না প্রচন্ড এখন দেশে বিদেশে এত অসুবিধা হচ্ছে, এবং কি করলে সেই কোমর ব্যথাটা একটু কমবে। অনেকে আমাকে প্রায় বলে খাদ্যাভ্যাস, কি খাবো, কি করে ঘুমাবো। আমরা একটু বলি যেমন ডিপ্রেশন আরেকটা মানে সমাজের, যেমন এখনই ধরুন না আপনাদের এই যে কোভিড-19 চলছে, এর আমাদেরকে যেটা আমাদের যে প্রচন্ড রোগ, যেটা তার চেয়ে বড় হচ্ছে আমাদের ভয়, হ্যাঁ, উদ্বেগ, প্যানিক, ফিয়ার, অ্যাংজাইটি। তারপর এগুলোর যোগে আমাদেরকে কি করে সাহায্য করতে পারে, এটা আমাদের ডিপ্রেশনে চলে যাচ্ছে বহু লোক। প্রথম দুটো আমার কথা, আমি হ্যাঁ, আমার জন্ম বাংলাদেশে, জন্ম আমার ঢাকা শহরে। আপনারা তো সবাই নতুন শহরে থাকেন। পুরনো শহর জায়গাটার নাম ছিল ওয়ারি, এখনো আছে, আমি পিছনে ঘুরে এসেছি। ওখানে একজন খুব নামকরা ডাক্তার ছিলেন, ডাক্তার নন্দী। ডাক্তার নন্দীর বাড়ি সবাই চিনতেন। আমরা ডক্টর নন্দীর বাড়ি এই কয়েকটা বাড়ি পেছনে থাকতাম, তাই আমাদের চেনা কোনো অসুবিধা ছিল না। তখন ঢাকা শহর ছিল ওই সদরঘাট থেকে এই একটা রেল লাইন ছিল বলে ফুলবাড়িয়া স্টেশন, গুলিস্তান সিনেমা হচ্ছে ঢাকা শহরের শেষ। প্রথম ঢাকা শহর যখন তৈরি হলো, বড় বিল্ডিং হচ্ছে বাইতুল মোকাররমের পর এই পুরোনো পল্টন, এগুলো তো ঢাকার তখন মানে আমরা যেটাকে বলি সাবার্ব। যাই হোক, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের আমি ফার্স্ট ব্যাচে আমি তখন ছিল এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম। তারপর আমি ঢাকা কলেজে, তারপর ঢাকা মেডিকেল কলেজ শেষ করে আমি আমেরিকা চলে আসি। তাও প্রায় শান্তনু তো বলেই দিয়েছে, 50 বছর আমি এখানে আছি। আমি প্রথম সার্জারি ট্রেনিং নিয়েছি, তারপর আমি ভ্যাসকুলার সার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি। তারপর 20 বছর আগে যা হয় আমাদের সবার, ওই একই পথে তো আমরা সবাই এসেছি। আমার নিজেরও হয়েছিল, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল 20 বছর আগে। তখন ওই আমরা বলি আমাদের রিস্ক ফ্যাক্টর, আমার কোনো রিস্ক ফ্যাক্টর ছিল না। তখন ধীরে ধীরে এই যোগ চিকিৎসার অভ্যাসে আমার অনেক উপকার হয়েছে। আমার কোনো এখন ওষুধপত্র খেতে হয় না, তাই আমি রোজ আমি এই যোগ অভ্যাসটা করে থাকি। রোজ যখন আমরা ওষুধ খাই, ওষুধ খাওয়ার থেকে আমি যোগ অভ্যাস করি। ধীরে ধীরে আমাদের ডাক্তার বন্ধুরা সবাই জানতে পারলো কি করে ইমপ্রুভমেন্ট হয়েছে। তখন বললো আমাদের একটু শেখাও। আমি বললাম দেখো, আমি তো শেখাই না, আমি নিজে আমি যেটা অভ্যাসটা করি, আমি তোমাদের সঙ্গে এটাকে আমি শেয়ার করি। চলো, এই শেয়ার করতে করতেই ধীরে ধীরে আমরা যারা বলি সুনাম খ্যাতি ছড়িয়ে পড়লো, দেশে ছড়িয়ে পড়লো, বিদেশে ছড়িয়ে পড়লো। ধীরে ধীরে অনেক জায়গায় সম্মানিত হয়েছি। আর শান্তনু যেটা বললো যে আমাদের যে যোগ এখন আমাদের স্কুল কলেজে একটা আমাদের ওই সাবজেক্ট হয়ে গেছে। স্পেশালি ভারতবর্ষে এখন যোগের উপরে হাই স্কুল ডিগ্রি হয়, ব্যাচেলার্স হয়, মাস্টার্স হয়, পিএইচডি হয়।
পিএইচডির পর একটা ডিগ্রি আছে, এটা বলে ডিলিট। ডিলিটকে বলে ডক্টর অফ লেটার্স। এটা প্রথম শুরু করেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবার 100 বছর আগে। খুব কম লোককে ডিলিট দেওয়া হয়। 100 বছরে হয়তো 100 জনকে বা অক্সফোর্ড ডিলিট দিয়েছে ওই ভারতবর্ষ থেকেও। তো আমার যা কাজ সেই জন্য পৃথিবীর বিখ্যাত যোগ বিশ্ববিদ্যালয়, আমরা বলি শর্ট নেম SVIASA, স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা। ওখান থেকে আপনাদের অনেকেই প্রশিক্ষণ নিয়ে এসছেন এবং বাংলাদেশে ওনারা শেখাচ্ছেন। ওনারা আমাকে একটা ডক্টর অফ লেটার্স ডিগ্রি দিয়েছিলেন জানুয়ারি অফ 2019। যোগ আমাদের এই গুরু শিষ্য পরম্পরায় বহুদিনের পুরনো অভ্যাস। আমরা ইতিহাস দেখতে পাই, প্রথম যে যোগের উৎপত্তি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ছিল সিন্ধু নদীর পাড়ে, এবং সে সিন্ধু নদী এখন আমাদের পাকিস্তানে পড়েছে। দুটো খুব নামকরা শহর, আপনারা হয়তো নাম শুনেছেন, মহেঞ্জোদড়ো, হরপ্পা। মহেঞ্জোদড়ো হরপ্পার এই আপনি যদি ম্যাপটা দেখবেন, ওই করাচি লাহোরের মাঝামাঝি জায়গাতে, আমার মনে হয় মুলতানের কাছে, যাই হোক আপনার ম্যাপটা দেখে নেবেন। এই সিন্ধু নদীর পাশে কিছু লোক জীবন যাপন করতেন। ওনাদের একটা দর্শন ছিল, সে দর্শন যেটা ওনারা রোজ দিনচর্যা হিসাবে ব্যবহার করতেন, এবং দর্শনটা তাদের মানে অভ্যাস করার প্রথম একই কারণ ছিল, আমরা যেটাকে ইংরেজিতে বলি সেলফ রিয়েলাইজেশন। মানে বলে নিজেকে জানা, নিজেকে দেখা, নিজের ভেতরে আজকে মানে নিজেকে জানতে হবে। আমার ডায়াবেটিস হয়েছে, আমার কেন হয়েছে? ডাক্তারের কাছে গেলে তো ওই আপনাদের রক্তে চিনির পরিমাণ মাপলো বা একটা দুটো ওষুধ দিল, শেষ হয়ে গেল। কিন্তু আজকে আপনার যদি ব্লাড সুগারটা বাড়ে, আপনি তো জানেন আপনি কি খেয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, কার সঙ্গে ঝগড়া করেছেন, আপনার মন কোথায় ছিল, শরীরটা কোথায় ছিল। তো ডাক্তার তো সেটা ঠিক করতে পারবে না। তাই যোগ অভ্যাসে ধীরে 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 আপনি দেখতে পাবেন যে আমরা সুন্দর করে বলি যে মানে আই এম দ্য কজ এন্ড আই এম দ্য কিউর। আমি ডায়াবেটিসটা তৈরি করেছি এবং আমি এটার চিকিৎসা করতে পারবো। কেন হয়? এই যে আপনার ওরা যে একটা অভ্যাস করত, সেটা ছিল দর্শন। দর্শনটাকে আমরা বলি যোগসূত্র। 196টা সূত্র, 196টা সূত্রের 193টা সূত্রই হচ্ছে আমাদের মনস্থির, মনটাকে স্থির রাখা। আর যেটা আমরা অভ্যাস, সেটাকে আমরা বলি অষ্ট অঙ্গ যোগ, 8 limbs of yoga। আপনারা যারা যোগের শিক্ষক, আপনাদের মুখস্থ থাকবে এগুলো সব। ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। আমাদের এই যোগ অভ্যাসের মূল মানে আমরা আউটকাম যেটা বলি আর কি, যেটা আমাদের হবে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের এই ধ্যান, মেডিটেশন। সমাধি হচ্ছে আমাদের, আমরা বলি সুপার কনসিয়াস মাইন্ড। সমাধি হচ্ছে যেখানে আমাদের সংযোগ, শরীর, মন, আত্মার সংযোগ। আমরা হয়তো কোনো যোগী আমাদের অভ্যাস করে সমাধি পর্যন্ত যেতে পারবে না। আমরা বাংলা ভাষায় বলি যে আমাদের যারা আমরা যখন এই দেহত্যাগ করি, আমরা যখন চলে যাই, সেটাকে হচ্ছে মহা সমাধি। এই ধ্যান যখন আসে, তখন এই শরীর মন একসাথে হয়ে যায়।
সেটা আমরা বলি মেডিটেশন ইজ মেডিকেশন। এই মেডিটেশন লেভেলে আমরা যখন আসি তখন আমাদের শরীর থেকেই ওই শরীরের চিনি কমাবে, শরীরের উচ্চ রক্তচাপ কমাবে, আমাদের এই মেদ বৃদ্ধি কমবে, আমাদের পেটের ভুঁড়ি কমবে, আমাদের সবই কমবে। কি করে কমবে আমি আপনাদের একটু বলে বোঝাবো। আর 2 মিনিট একটু আমি সময় নিচ্ছি, কারণ আপনাদের সবার খুব জানার ইচ্ছে এই যোগটা কোথা থেকে এলো। এই 5-6 হাজার বছর থেকে এই যোগের আপনার এই আমাদের অবিভক্ত ভারতবর্ষ তো তখন আমাদের সেই ইরানের কাছ থেকে, আফগানিস্তান থেকে এখন ভিয়েতনাম পর্যন্ত সবই ছিল অবিভক্ত ভারতবর্ষ তখন। কিন্তু যখন ভারতবর্ষ বাইরে থেকে আমাদের আমরা বলি ইনভেশন হলো, যখন মোগল এলো, ব্রিটিশ এলো, তখন এই সমস্ত অভ্যাসগুলো লুপ্ত হয়ে গেল। ধীরে 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 এখন এই অভ্যাসগুলো আবার ফিরে আসছে। ভারতবর্ষের একটা আমরা বলি যে ওই স্টেট, সেটা হচ্ছে কেরালা, আমরা বাংলায় বলি কেরল। কেরালাতে সবাই খুব সুখে শান্তিতে ছিলেন এবং কেরালাতে বাইরের কোনো শক্তি আসেনি। ওই ব্রিটিশরাও গিয়ে পৌঁছাননি, মোগলরাও গিয়ে পৌঁছাননি। তাই কেরলে আজকে এই যে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র, সেটা খুব ভালোভাবে ওরা অভ্যাস রেখে গেছে। তাই দেখবেন যে যোগ, আয়ুর্বেদ, তারপর অনেক বলে সিদ্ধা, হোমিওপ্যাথি, যোগা, এগুলো যত বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষক শিক্ষিকা অনেকেই এই কেরল থেকে এসছেন। এই বর্তমান সময় বা ধরুন 1930-40 সে সময় দক্ষিণ ভারতের এক রাজা, মাইসোরের রাজা, তিনি একদিন দেখলেন একজন ভদ্রলোক, উনি এই সবাইকে আমাদের এই শারীরিক যোগাসন শেখাচ্ছেন। তুমি যখন ওনাকে জিজ্ঞেস করলেন এটা কি, বললো যেটা আমাদের পরম্পরায় গুরু শিষ্য পরম্পরায় চলে এসছে। তিনি বললেন তুমি তাহলে এটা আমাদেরকে শেখাও। যাই হয়, রাজারা যখন আমাদেরকে যখন সাপোর্ট করেন, তখন আমাদের অনেক ভাবে আমাদেরকে ব্যক্ত করা যায়। উনি যখন শিক্ষা প্রতিষ্ঠান খুললেন, শিক্ষা প্রতিষ্ঠানে 4 জন খুব নামকরা ওনার ছাত্র ছিলেন। প্রথম একজনের নাম হচ্ছে BKS আয়েঙ্গার। তখন ওখান থেকে শেখার পর আয়েঙ্গার তখন সারা পৃথিবীতে একটা প্রচার করলেন, সেটা নাম দিয়েছিলেন উনি আয়েঙ্গার ইয়োগা। আয়েঙ্গার ইয়োগা এখন খুব পপুলার এই আমেরিকা, সারা পৃথিবীতে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, সব জায়গাতে আয়েঙ্গার ইয়োগা, মনে রাখবেন। আরেকজন ছাত্র ছিলেন, তার নাম ছিল পাতাভাইস জয়েস। শুরু করেছিলেন, নাম হচ্ছে অষ্টাঙ্গ ইয়োগা। উনিও খুব খুব পপুলার, যেমন ভারতবর্ষে পপুলার, এই পশ্চিম আরো বেশি পপুলার পাতাভাই জয়েস। এই যে যিনিকে ওনার নাম হচ্ছেন রুমালী কৃষ্ণমাচার্য। কৃষ্ণমাচার্য হচ্ছে এখন ফাদার অফ মডার্ন ইয়োগা। আরেকজন ছাত্র ছিলেন, তার হচ্ছে দেশিকাচার শুরু করেছিলেন, তার নাম হচ্ছে ভিনি যোগা। আর ওনার চতুর্থ ছাত্রী, প্রথম একজন এই অভারতীয়, উনি ইউরোপের পূর্ব ইউরোপের ইস্ট ইউরোপিয়ান। উনি নাম নিয়েছিলেন যখন যোগাভ্যাস করতেন ইন্দিরা দেবী শেষে আমেরিকা চলে এসেছিলেন, লস অ্যাঞ্জেলেসে ছিলেন। তারপর ধীরে ধীরে উনি চলে যান
আর্জেন্টিনা, আর্জেন্টিনা বুয়েনোস আয়ার্সে, ওখানে বেঁচেছেন 102 বছর। আচ্ছা, আমি একটু একটা সামান্য একটা কথা বলছি এর মাঝে। এই যে 4 জন ছাত্র ছিলেন, ওরা যোগ অভ্যাস করতেন, ওদের এই যে শারীরিক এবং মানসিক উন্নতির জন্য কে কতদিন বেঁচেছেন? ইন্দিরা দেবী বেঁচেছেন 102 বছর, আয়েঙ্গার বেঁচেছেন অলমোস্ট 96 বছর, তো 2 বছর আগে উনি মারা গেছেন। পাতা ভাই জয়স ও তেমন 94 বছর, কিন্তু এটা মানে একদম সম্পূর্ণ কোনো অসুখ নেই, কোনো ওষুধ খাচ্ছিলেন না, ওনারা একদম একটা কোয়ালিটি লাইফ মেনটেন করেছেন। দেশিকা চার একটু অল্প বয়সে মানে বলছি অ্যাবাউট উনি 70 না 80 ছিলেন। ওনার একটা অপারেশন হয়েছিল, অপারেশনের সময় যখন অ্যানেস্থেশিয়া দেওয়া হয় তখন ওনার একটু কমপ্লিকেশন হয়েছিল। তো যাই হোক, এই ইনারা প্রথম যোগকে শুরু করেন। তো কৃষ্ণমাচার্যকে আমরা বলি যে ফাদার অফ মডার্ন যোগা। বর্তমান এখন এই ভারতবর্ষ এবং সারা পৃথিবীতেই যিনি যোগ প্রচার করে যাচ্ছেন, প্রথমজন হচ্ছেন স্বামী রামদেব। স্বামী রামদেব হচ্ছেন পতঞ্জলি যোগপীঠ, এবং স্বামী রামদেবের যেটা সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছেন উনি, ওনার টেলিভিশন চ্যানেল আছে একটা, বলে আস্থা চ্যানেল। আস্থা চ্যানেলের মাধ্যমে উনি যোগকে নিয়ে এসছেন একেবারে সমস্ত এই আমরা বলি লো সোশিও ইকোনমিক গ্রুপ, মানে গ্রামে গঞ্জে, মানে সবার কাছে উনি যোগকে ছড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছেন আমাদের শ্রী শ্রী রবিশঙ্কর, ওনার হচ্ছেন আর্ট অফ লিভিং বলে সুদর্শন ক্রিয়া। উনি ব্যাঙ্গালোরে ওনার প্রথম যেখানে ওনার সেন্টার ওটা হচ্ছে শান্তিধাম। আর স্বামী রামদেবের সেন্টার হচ্ছে একটু হরিদ্বারের ওখানে কঙ্কাল, নাম হচ্ছে পতঞ্জলি যোগপীঠ। বর্তমান সময়ে আরেকজন খুব এখন পপুলার হচ্ছেন, উনি হচ্ছেন আমাদের সদ্গুরু, উনি হচ্ছেন জগ্গি বাসুদেব, উনি হচ্ছেন ঈশা যোগা ইনার ইঞ্জিনিয়ারিং। আর আরেকজন আছেন কেরালার, ওনাকে আমরা অনেকেই জানেন না, কিন্তু উনি আমাদের যোগ প্রচারে প্রচন্ড সাহায্য করছেন। উনি হচ্ছেন আমাদের মাতা অমৃতানন্দ, আমরা বলি আম্মাজি, সাদা শাড়ি পরেন। আরো অনেক এখানে আছেন, ব্রহ্মকুমারী একটা বিরাট সংস্থা। যাই হোক, এখনকার এই সময়তেই আমাদের এই যোগের, আর তারপর আপনারা তো যারা যোগ শিক্ষক মোটামুটি সবাই হয় আপনারা এই পতঞ্জলি যোগপীঠ বা ওই ব্যাঙ্গালোরের এসবি আসা, বহু জায়গায় আছেন, দিল্লিতে আছে খুব ফেমাস ইনস্টিটিউট মুরারজি দেশাই ন্যাশনাল যোগা ইনস্টিটিউট, এলাহাবাদে আছে এখন বলে প্রয়াগরাজ, বম্বেতে আছে মুম্বাই দ্য যোগা ইনস্টিটিউট, লোনাভেলা কৈবল্য ধাম, আমাদের কলকাতায় আছেন ঘোষ, অনুকূল ঘোষ কলেজ। অনুকূল ঘোষ অনেককে শিখিয়েছেন, বিক্রম চৌধুরী ওনার খুব ফেমাস স্টুডেন্ট। বিহারে আছে বিহার স্কুল অফ যোগা মুঙ্গেরে, এরা খুব প্রতিষ্ঠিত নামী সংস্থা এরা। আর এই আন্তর্জাতিক যোগ দিবসে যেটা আমাদের জাতিসংঘ প্রথম এটাকে মানে ডিক্লেয়ার করেছিল, কি তার ইতিহাস আছে। আজকে একটা দিন জাতিসংঘ তাড়াতাড়ি এত সহজে ওনারা ওই ডিক্লেয়ার করেন না। আপনারা হয়তো জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা তৈরি হয়েছে, জাতিসংঘ সেটাকে রিকগনাইজ করেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন তারপর কত ইতিহাস তার পেছনে, আমাদের কত লোক মারা গেছে, কত রকম সংগ্রাম হয়েছে, তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৈরি হয়েছে। তার একটু ইতিহাস এই আন্তর্জাতিক যোগ দিবসে 1998-99 1998-99
পর্তুগালে পর্তুগালে একজন যোগী, মানে উনি অ্যাকচুয়ালি পর্তুগিজ, উনি অন্য ভাষাও জানেন না, মানে একটু পর্তুগিজ ভাষাতেই উনি যোগ শিখেছিলেন। শিখে ওনার ওখানে একটা মেডিটেটিং সেন্টার আছে, সেই সেন্টার নাম হচ্ছে ফাতিমা। উনি সেই ফাতিমাতে গিয়ে উনি ধ্যান করতেন, মানে যোগ অভ্যাস করতেন আর ধ্যান করতেন। তারপর এই 2000 সালে ওনার ধ্যানে, আমরা ওটাকে বলি শ্রুতি, যে আপনি অনেক সময় ধ্যান করার সময় আপনি অনেক সময় শুনতে পান। তিনি শুনতে পেলেন যে এই জুন 21টা হচ্ছে, আমরা বলি যে সামার সোলস্টিস, এটা উত্তরায়ণে, এই নর্দার্ন হেমিস্ফিয়ারে এটা সবচেয়ে বড় দিন। এটা সূর্যটা ঠিক মাথার উপরে থাকে এই দিন। আপনি যদি দেখবেন যে এই আপনার ছায়াটা কোনদিন সরবে না, ছায়াটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা সেটাকে বলি স্থিরম। এই যারা যোগের, যারা মানে যারা যোগ শেখাচ্ছেন তারা জানেন যে আসনের আমাদের আসন হচ্ছে স্থিরম সুখম আসনম, স্থির। এই দিনটা আমাদের স্থির হয়ে থাকে, সূর্য ছায়াটা নড়ে না। তো উনি 2001 থেকে এই দিনে, এই মানে সামার সোলস্টিস, যেটা উত্তরায়ণের সবচেয়ে বড় দিন, সেদিন উনি একটা ওয়ার্ল্ড কংগ্রেস, উনি কনফারেন্স শুরু করলেন। সে কনফারেন্স সারা পৃথিবীর বহু যারা আমরা বলি নামি দামি যারা ছিলেন সবাই আসতেন, এবং ওনাদের আমরা বলি আর্টিকেল, পেপার প্রেজেন্টেশন হলো, শেয়ারিং দেয়ার কনসেপ্ট। এই করে প্রতি বছর উনি এখানে একটা করে ওয়ার্ল্ড কনফারেন্স করতেন, এবং উনি একদম লেগেছিলেন যে ওয়ার্ল্ড যোগা ডে অন জুন 21। ধীরে ধীরে সারা পৃথিবীর লোক আস্তে আস্তে জানতে থাকলো, যারা যোগে যারা সবাই আছেন। আমি গিয়েছিলাম, আমাকে উনি নিমন্ত্রিত করেছিলেন। আমি নিমন্ত্রিত হয়ে আমি দুবার গিয়েছিলাম। আমি 2012, 2013। 2012তে আমি প্রেজেন্ট করেছিলাম যে যোগা থেরাপি ফ্রম রিসার্চ টু ট্রিটমেন্ট। যাই হোক, এই 2013 তখন যখন সারা পৃথিবীর লোক যখন শুধু জানতে পারলেন যে এই দিনটা যোগ অভ্যাসের জন্য খুব ভালো দিন। আমরা অ্যাকচুয়ালি যখন ছিলাম ওখানে পর্তুগালে, আমরা সারাদিন আমরা বাইরে আমরা যোগ অভ্যাস করেছি, কিন্তু আমরা দেখেছি সারাদিন আমাদের ছায়াটা একই জায়গায় ছিল, এবং আমরা সবাই এটাকে আমরা মানে মানে পয়েন্ট আউট করে দিয়েছিলাম যে আপনি দেখবেন যে এই দিন কি হয়। স্থির এই দিনটার আমরা আমাদের মনস্থির এবং আমাদের শরীরও স্থির হয়ে থাকে। তারপর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে দিনটা ছিল সেপ্টেম্বর 27শে সেপ্টেম্বর 2014 উনি প্রথম মানে বলি অ্যানাউন্স করলেন যে জুন 21 শুড বি সেলিব্রেটেড এজ ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। সেপ্টেম্বর পরের মাসেই অক্টোবরের এক্সাক্ট ডেটটা ছিল বোধহয় অক্টোবর 14। হ্যাঁ, অক্টোবর 14-এ ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে একটা ওদের যখন মিটিং হলো, তখন মিটিং এই প্রপোজালটা নিয়ে আসা হলো। প্রপোজালটা তখন ডিসকাশন হলো, কিন্তু তখনও ওদের কোনো ডিক্লারেশন বা কোনো ওদের এখনো ডিক্লেয়ার করতে পারলেন না তখন। এরপর যতগুলো ওদের দেশ ছিল, মানে ওই যে মেম্বার কান্ট্রি দেশ ছিল, সে দেশের মধ্যে ওদের কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পর
ডিসেম্বর 11, 2014 প্রথম এই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এটাকে ডিক্লেয়ার করলো এজ এ ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, আন্তর্জাতিক যোগ দিবস। 177টা দেশ এতে মত দিলেন এবং এই প্রথম জাতিসংঘে যে একটা বলে ডিক্লারেশন পাস হলো কোনো ভোট ছাড়া। সেখানে ভোটের কোনো প্রশ্নই আসে না। 177 যখন দেশটা যখন রাজি হয়েছেন দেশটাকে করতে বুঝতে পারেন যে যোগের জনপ্রিয়তা সারা পৃথিবীতে কত। আপনাকে এটা বলছি যে আমাদের এই যে এখন মাতা অমৃতানন্দ, আমরা বলি মাতা, কেরালাতে উনার যখন কনফারেন্স হয়, উনি যখন ওদের কনফারেন্স করেন ওই কেরালাতে 190টা দেশের লোক ওখানে আসে। দক্ষিণ আমেরিকাতেও সে একই ব্যাপার। যাই হোক, আপনারা সবাই এটা উদযাপন করছেন, এখন আমরাও করব পরশুদিন। এখন এই অল্প কিছু সময় আছে, আমি একটু বলি আমাদের প্রথম যেটি হচ্ছে আমাদের মেদ বৃদ্ধি। আচ্ছা, আমার মেদ বৃদ্ধিটা কেন হয় সেটা আপনারা কোনোদিন চিন্তা করে দেখেছেন বা জিজ্ঞেস করেছেন? আমাদের দু রকম মেদ বৃদ্ধি হয়। একটা মেদ হয় প্রথম আমাদের ঠিক চামড়ার নিচে, আমরা চামড়াকে ধরতে বুঝতে পারি যে এটা আমাদের আমাদের মোটা হয়ে যাচ্ছে, আমাদের হাতগুলো সারা শরীর আমাদের আস্তে ধীরে ধীরে মোটা হচ্ছে। এটা হচ্ছে সারা শরীরের মেদ বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমাদের আরেকটা মেদ বৃদ্ধি হচ্ছে যেটা হচ্ছে আমরা যেটাকে বলি ভুঁড়ি। এটা আমাদের আমরা বলি ট্রাঙ্কাল ওবেসিটি, আমাদের এই মিড সেকশনে এটা হয়। আপনি দেখবেন এই যে বেরি একদম লিকলিকে হাত, লিকলিকে পা, মাঝখানে একটা বিরাট ভুঁড়ি নিয়ে আছেন। এই ভুঁড়িটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতিকারক এবং এই মেদটা কিন্তু আমাদের চামড়ার নিচে নেই। এই মেদটা হচ্ছে আমাদের, আমরা বলি অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের যে পাকস্থলীর যে ক্যাভিটি ওটা ভেতরে। এবং এই মেদটা কি করে হয়, আমাদের মেদ কি করে হয়, আমি এই কয়েকটা মিনিট আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা এত চেষ্টা করছেন যে আমি আমি ভস্ত্রিকা প্রাণায়াম করছি খুব জোরে জোরে, আমি ভস্ত্রিকা প্রাণায়াম করে যাচ্ছি, আমি কপালভাতি প্রাণায়াম করে যাচ্ছি, আমি উদ্যানী বন্ধ করছি, আমি অগ্নিসার ক্রিয়া করছি, কিন্তু আমার ভুঁড়ি কোনোভাবেই কমছে না, আমার মেদ বৃদ্ধিও কমছে না, আমার আরো বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন সবাই, আমি তো সবসময় দেখি আমার এখানে মানে শয়ে না হাজার হাজার লোক উপকার হয়েছে। আমার যখন ক্লাস হয় তখন এই দেশে তো 200-300 মানে শয়ে লোক আমার ক্লাসে আসে। আমার কথা শুনে প্রথম হচ্ছে যে আমি একজন ডাক্তার, তারপর আমার নিজেরও অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের মেদটা কোথা থেকে এলো, কেউ কেউ আমার দিয়ে দিয়েছে, আমি তো নিজে তৈরি করেছি। কি করে তৈরি করেছি? যে প্রথম কারণ হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস। এই যে খাদ্যাভ্যাসের কথা আপনারা বলতে চাইছেন, কি খাবো কি খাবো না, কি করব কি করব না, আপনি নিজেই জানেন আপনার জন্য কি খাবার দরকার। যোগ অভ্যাস করলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনি কি খাবেন। আপনি চিন্তা করে দেখবেন না, আপনি আজকে আপনার মানে ধরুন পদহস্তাসন করতে পারছেন না, আপনি হাত দিয়ে আপনি পাকে ছুতে পারছেন না, কিন্তু আপনি যদি অভ্যাস করতে থাকেন ধীরে 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 আপনি দেখবেন যে আপনার একটা পরিবর্তন হচ্ছে, রূপান্তর হচ্ছে। আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি নিউরোপ্লাস্টিসিটি। মানে আমাদের ব্রেইন একটা সিগন্যাল পায় যে হ্যাঁ তুমি ওভাবে আস্তে আস্তে পাবে। তুমি যখন ধীরে ধীরে পাটা মানে ছুতে পারবে তখন তোমার মনে হবে দেখি তো আমি কি খাচ্ছি, দেখি তো আমার ঘুমটা কেমন, দেখি তো আমার পাচন শক্তি কেমন, নিজের ভেতরটা দেখা যায়। আচ্ছা, আমাদের যোগে কি বলে, আমি যখন খাবারটা খাই, আমরা পশ্চিম খাবারটা একটা শক্তি, এনার্জি বার্ন করতে হবে। হ্যাঁ, খাবারটা বার্ন করতে হবে কি করে?
যে তুমি এক্সারসাইজ করো, হ্যাঁ, তুমি হাঁটো, দৌড়াও, ট্রেডমিল করো, ওয়েট লিফটিং করো, ওকে, কিন্তু সেটা কিন্তু আপনার কমবে না। ব্যায়াম করা খুব ভালো, কিন্তু ব্যায়াম আপনার কোনোদিন মেদ ঠিক করে কমবে না। কেন কমবে না? কারণ হচ্ছে এই যে আমি যেটা খাচ্ছি, খাবারটা কিন্তু প্রথম আমাদের শরীরের তন্ত্র তৈরি হচ্ছে। আমাদের খাবারটা তন্ত্র মানে হচ্ছে আমাদের ডিফারেন্ট টিস্যু তৈরি হচ্ছে, আমরা এটাকে বলি ধাতু। হুম আমি যে খাবারটা আজকে খাচ্ছি, আমি কি মেদ খাচ্ছি যে আবার মেদ তৈরি করার জন্য? আমি তো একটু ভাত খেয়েছি, আমি একটু রুটি খেয়েছি, আমি একটু ডাল খেয়েছি, আমি একটু মাছ মাংস খেয়েছি, তাতে কি আমার সারা শরীর ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি? আমি কতটুকু মেদ খেয়েছি? আমি বিস্কিট খাচ্ছি, আমি একটা পিৎজা খাচ্ছি, তাতে আমার মেদ হচ্ছে। কেন হচ্ছে? এই প্রথম খাবারটা যখন এই পাচন হয়, ডাইজেশন হয়, এর একটা নার্ভাস সিস্টেমের ফাংশন দরকার। এটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমাদের যে স্নায়ুতন্ত্র তার অনেক 3 রকম আছে। একটা হচ্ছে আমাদের ভলেন্টারি, যে আমি আমি হাতটা আমি এভাবে করতে পারছি, আমার ব্রেন আমাকে এটা করতে দিচ্ছি। তবে ইনভলেন্টারি, আমার কোনো কন্ট্রোল নেই। যেমন আমি করে খাবার দেখছি, আমার পাকস্থলীতে আমার ওদের যেমন রস বেরোচ্ছে, সিক্রিশন বেরোচ্ছে। আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে যে আমি যখন ঘুমিয়ে আছি, আমি শ্বাস নিচ্ছি, ঘুমানোর সময় আমার আমার হার্ট চলছে, হৃৎপিণ্ড চলছে। এই হৃৎপিণ্ড, এই যত বডির ফাংশন যেটা আমার কন্ট্রোলের বাইরে, সেটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট। প্রথমটা হচ্ছে সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা বলে ফ্লাইট এন্ড ফ্লাইট রেসপন্স। ফ্লাইট এন্ড ফ্লাইট রেসপন্স মানে হচ্ছে, এই ধরুন আমার এটা সার্ভাইভাল রেসপন্স, আমার বেঁচে থাকতে হবে। আমি যখন বনে ছিলাম, একটা বাঘ আসলো বা আমার এখানে একটা গাড়ি আসলো, আমার কি করতে হবে? বাঘকে আমি ফাইট করব বা আমি পালিয়ে যাব। ফ্লাইট অর ফ্লাইট রেসপন্স। কি করে আমি একটা বাঘের সঙ্গে ফাইট করব? আমার ব্লাড সুগার বেড়ে যায়, আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, আমার মাসল গুলো কন্ট্রাক্ট করে সংকুচিত হয় যাতে আমি দৌড়াতে পারি। এই যদি, এটাকে বলে একটা কনস্ট্যান্ট ফিয়ার, এই যদি সারাদিন চলতে থাকে, যে আমি আজকে সকালবেলা বেরিয়েছি, আমি বাড়িতে ফিরতে পারবো কিনা, আমি এটা খাচ্ছি, এটা আমার কি হবে? এই যে সারাদিন যে আপনার শরীরের ভেতর যেটা চলছে, এই করে আপনার ব্লাড সুগার বাড়ছে, ব্লাড প্রেশার বাড়ছে, এগুলো বলে আপনার যে সিম্প্যাথেটিক রেসপন্স। উল্টোটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক, ওটাকে বলে কাম অ্যান্ড ডাইজেস্ট। কাম অ্যান্ড ডাইজেস্টটা হচ্ছে ডাইজেশন, পাচন তন্ত্র হচ্ছে সমস্ত সাপ্লাইড বাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনটাই হয় যোগ অভ্যাসে। যোগ অভ্যাসে প্রথম হচ্ছে আমাদের যেমন শিথিলীকরণ আসন, রিল্যাক্সেশন রেসপন্স, অ্যাক্টিভেশন অফ প্যারাসিম্প্যাথেটিক টোন। তা আমি যখন খাবারটা খাচ্ছি, দেখবেন আমাদের খাবার কিন্তু সম্পূর্ণ এই কাম অ্যান্ড ডাইজেস্ট। ধীরে ধীরে খাও, শান্ত হয়ে খাও। খাবার সময় বেশি কথা বলবে না, খাবার সময় টেলিভিশন দেখবে না। কেন? খাবার সময় আমার ওই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন দরকার। তখন খাবারটা হয় কি, প্রথম আমাদের সপ্ত ধাতু তৈরি হয় খাবার থেকে। প্রথম হয়, আপনারা সবাই বাংলা বোঝেন, তেমন ইংরেজি বলার দরকার নেই, রস ধাতু, রক্ত ধাতু, মাংস ধাতু, মেদ ধাতু, অস্থি ধাতু, মজ্জা ধাতু, শুক্র ধাতু। তারপরে যেটা তৈরি হয় সেটা বলে ওজা। তো রস হচ্ছে আমাদের, আমরা বলি প্লাজমা। রক্ত হচ্ছে আমাদের যেমন রেড ব্লাড সেল। মাংস ধাতু হচ্ছে আমাদের মাসলস। মেদ ধাতু হচ্ছে আমাদের চর্বি। অস্থি ধাতু আমাদের এই যে বোনস এন্ড জয়েন্টস। মজ্জা ধাতু হচ্ছে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। শুক্র ধাতু আমাদের টেস্টিস, ওভারি। তারপর হচ্ছে ওজা। তারপর যেটা আপনার থেকে যায় সেটা হচ্ছে আমাদের শক্তি। আমাদের শক্তিটা কি?
আমি একটু শক্তিটা বলি, তারপর আমি বলি মেদটা কি করে আসে। আমাদের এই সবকিছু হওয়ার পর কিছু আমাদের খাবার থেকে যায়, আমাদের সেই খাবারটাকে তৈরি করে বলে এন্ড প্রোডাক্ট, বলে এটাকে গ্লুকোজ। আর এটা আপনাদের হাই স্কুল কেমিস্ট্রি, এটাকে বলে আপনার অ্যারোবিক গ্লাইকোলাইসিস। অ্যারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজ যখন অক্সিজেনের সঙ্গে সমন্বয় হয়, এই অক্সিজেনটা আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে আসে, আমরা যেটাকে প্রাণায়াম বলি। গ্লুকোজ আর অক্সিজেন যখন যোগ হয় তখন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, আরেকটা যে তৈরি হয় মানে শক্তি। সেই শক্তিটাকে বলে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। কেমিস্ট্রি লোক ভালো করে জানেন। কার্বন ডাইঅক্সাইডটা আমাদের ফুসফুস দিয়ে বেরিয়ে যায়, জলটা আমাদের কিডনি দিয়ে বেরিয়ে যায় এজ এ মূত্র হিসাবে, ওই এটিপিটা থেকে যায়। এটিপিটা হচ্ছে আমাদের শক্তি। কিন্তু এই যে আমাদের সপ্ত ধাতু তৈরি হলো, আপনি চিন্তা করে দেখবেন যে আমার সবসময় আমার যতগুলো শরীরের অঙ্গ আছে, আমার লিভার আছে, কিডনি আছে, মাসল আছে, কিন্তু সবসময় এর যে কোষগুলো মানে সেলগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে, নতুন সেল গ্রো করছে। হ্যাঁ, ডাক্তারি ভাষাটা বলে অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এই যে একটা আমার লিভারের এই যকৃতের আমার একটা মানে টিস্যু বা মানে সেল মারা যাচ্ছে, আগে তৈরি হচ্ছে, আমি এটা তৈরি করার জন্য কি আমি লিভার খাচ্ছি? আমি তো একটা রুটি খাচ্ছি বা একটা ভাত খাচ্ছি। কিন্তু এই যে সপ্ত ধাতু যখন তৈরি হয়, এই সপ্ত ধাতুটা তৈরি হয় আমাদের ভেতরে, আমাদের একটা যে অগ্নি বলি, আমাদের বলে জঠর অগ্নি। আমার শরীরের যে তেজ, যেটা আমরা বলি তেজা, প্রাণ, তেজ এবং ওজ। এই তেজ যেটা আমরা বলি যে যোগাসন করলে পরে মানে মনে হবে যে আপনি, আমরা বলি যে গ্লোয়িং, আপনার চেহারার পাশে দেখবে একটা তেজ বেরোচ্ছে। এই অগ্নি যখন কম হয় আমাদের, আমরা বলি মন্দা অগ্নি, তখন আমাদের মেদ বৃদ্ধি হয়। কেন? আমাদের ওই রসধাতু, রক্তধাতু, মাংসধাতু, মেদধাতু, তার মেদধাতুর পর আর অন্য ধাতু তৈরি হয় না। যখন আমরা এসে যে আপনার যে যুগের যখন যারা আপনার শিক্ষক আছেন, তা আপনাদের চিন্তা করতে হবে যে অগ্নিদীপন, অগ্নিটাকে কি করে জ্বালানো যায়। অগ্নিদীপন হচ্ছে যেমন আপনার বজ্রাসন। আপনি দেখবেন আমার বাবা মা ঠাকুরদা সবসময় খাবার পরে বজ্রাসন করে বসতেন। তো বজ্রাসন হলো হচ্ছে অগ্নিদীপনা। মন্দুকাসন অগ্নিদীপনা, বক্রাসন, অর্ধমৎস্যান্দ্রানাসন। যারা দেখছেন, আমি জানি শান্তনু দেখছে, তো কুশল হয়তো দেখছে, রোকনুজ্জামান টুটুলও দেখছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন আসনগুলোর নাম। এগুলো হচ্ছে অগ্নিদীপন আসন। অনেক আসন আছে। আমি অ্যাকচুয়ালি আমি তো শুক্রবারে ক্লাস করাবো, আমি এগুলো সব ক্লাসে দেখিয়ে দেবো। তবে তো যেটা প্রথম হচ্ছে যে মেদ বৃদ্ধির যোগ অভ্যাস হচ্ছে অগ্নিদীপন। অগ্নিদীপন যখন হয় তখন আমাদের শরীরে কতগুলো, আমরা বলি টক্সিন বলি, যে আমাদের শরীরে যখন খাবার ঠিক মতো পাচন না হয় তখন তৈরি একটা আম, আমরা বলি আম। আমরা আমটা কত বাংলা ভাষায় পরিষ্কার, আমরা বলি এই যে আমাদের স্টুলের সঙ্গে আম যাচ্ছে, আমবাদ বলি। হ্যাঁ, আমাদের যখন আর্থ্রাইটিস হচ্ছে আমবাদ, আমটা আপনি ডিস্ট্রয় করে অগ্নিতে। নাদী শুদ্ধি, নাদী শোধনা, নাদী ক্লিন করে, ওজা স্থাপনা, অগ্নিদীপনা, আমা পাচনা, নাদী শোধনা, ওজ স্থাপনা। এই হচ্ছে আপনার মেদবৃদ্ধির চিকিৎসা। ভুঁড়ি যেটা, এই যে আমাদের পেটের ভেতরে যে ফ্যাটটা ছিল, ওটা হয় কি, ওই যে আমার যে গ্লুকোজ যেটা ছিল এক্সট্রা, আমার সমস্ত আমার ওই সপ্ত ধাতু তৈরি করার পর আমার শরীর ভাবছে যে কালকে হয়তো আমার খাবার পাবো না। এটাকে বলে থ্রিফটি জিন হাইপোথেসিস। থ্রিফটি জিন হাইপোথেসিস হলো আমার শরীরটা সবসময় ভাবছে আমি ভবিষ্যতের জন্য কিছু স্টোর করে রাখি, এবং সেই গ্লুকোজটা তখন তৈরি হয় আমাদের এই মানে
চর্বি, পেটের ভেতরের চর্বি। এই পেটের ভেতরে যে চর্বি যেটা তৈরি হয়, সে চর্বিটা আমরা বলি মেডিকেল সায়েন্সে, মানে ইট অ্যাক্টস লাইক এন্ডোক্রাইন অর্গান। এন্ডোক্রাইন অর্গান হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এর অনেক সিক্রিশন হয়। আর একটা সিক্রিশন এটা হয় প্রো ইনফ্লামেটরি মলিকিউল, মানে আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে। এবং এই ইনফ্লামেশনটা যেটা তৈরি করে, সেই ইনফ্লামেশন থেকে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল, এগুলোকে আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম, একটা নাম। তা আমার কি করে এটা তৈরি হয়? প্রথম তৈরি হচ্ছে আমরা যখন ওই যে স্ট্রেস যখন হয়, আমরা যেটা বলি মানসিক ভারসাম্য, স্ট্রেসের সময় আমাদের একটা একটা হরমোন তৈরি হয়। এটা আমরা সমস্ত মেডিকেল প্যাথওয়ে গুলো আমরা দেখেছি। এরপরে সাইকো নিউরো এন্ডোক্রাইনোলজি, ব্রেইনে স্নায়ুতন্ত্রের একটা জায়গা আছে, ওটাকে বলে লিম্বিক সিস্টেম। ওখানে নিউক্লিয়াস আছে বলে অ্যামাগডেলিয়া, হিপ্পোক্যাম্পাস। অ্যামাগডেলিয়া রেসপন্ড করে, তারপর ওটা এই হিপ্পোক্যাম্পাসে সিগন্যাল পাঠায় পিটুইটারি। তো কর্টিসল, এই কর্টিসলটা হচ্ছে আমাদের কনভার্ট করে ফ্রম গ্লুকোজ টু বলে এই ওমেন্টাল ফ্যাট, যেটা ভুঁড়ি। তো চিকিৎসা হবে কি? আমার চিকিৎসা হবে যে এই যে সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, স্ট্রেসটা হচ্ছে আমাদের আমাদের পুরো ফ্লাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, এটা কন্ট্রোল করা। এবং এটা কন্ট্রোল করা কি করে? অ্যাক্টিভেশন অফ প্যারাসিম্প্যাথেটিক টোন। এবং প্যারাসিম্প্যাথেটিক টোনটা আসে আমাদের একটা ব্রেন থেকে একটা নার্ভ, সে নামটা হচ্ছে ভেগাস নার্ভ। এবং এই ভেগাস নার্ভের অনেকগুলো ব্রাঞ্চ, যেগুলো থেকে আমরা যোগ অভ্যাসে আমরা ওদেরকে অ্যাক্টিভেট করতে পারি। যেমন ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ আসে এই কান বা কানের যে ভেতরে যে আমাদের যে কোনো নালী যেটা, সেটাকে আমি যখন কানে মেসাজ করি, আপনি দেখবেন যে কানের ভেতরে একটু মাঝে মাঝে একটু যদি সুড়সুড়ি দেন, আপনি খুব আরাম লাগে, না? সেটা হচ্ছে কারণ ওই যে ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ আছে। ভেগাস নার্ভের ব্রাঞ্চ যেমন এখানে বলে ক্যারোটিড সাইনাস, বা আপনার ফেরিঞ্জিয়াল প্লেক্সাস, ফেরিঞ্জিয়াল প্লেক্সাস। আমি যদি ওই যে কর্ণরোগান্ত প্রাণায়াম বা ইংরেজি বলি ভালসালভা, আমরা সব বন্ধ করে, নাক মুখ বন্ধ করে, শ্বাস নিয়ে বন্ধ করে জোর যদি প্রেস করে, এই যে ফোর্সফুল এক্সেলেশন, আমার এক্সেলেশন, এই যে পুরোকা ইনহেলেশন, রেচোকা এক্সেলেশন। এক্সেলেশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর ইনহেলেশন হচ্ছে সিম্প্যাথেটিক। তারপরে যখন প্রাণায়াম যখন অভ্যাস করবেন, ধীরে ধীরে করবেন, যেন আপনার যে ছাড়বেন লম্বা, নেবেন কাউন্ট অফ 2 ইন, কাউন্ট অফ 4 আউট, বা 4 সেকেন্ড ইন, 8 সেকেন্ড আউট। আমরা অভ্যাস করতে 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 করে আমরা এখন 10 সেকেন্ড ইন, 20 সেকেন্ড আউট করতে পারি। এবং আমাদের এখন হচ্ছে যে এই যে রিল্যাক্সেশন রেসপন্সটা যখন আমাদের সেট হয়ে যায়, তখন হয় কি আমরা ধীরে ধীরে সমস্ত আসন করতে পারি। যে শান্তনু বললো উনি ময়ূরাসন করছেন, শীর্ষাসন করছেন। শুধু ময়ূরাসন করা, শীর্ষাসন আসন করা না, ময়ূরাসন শীর্ষাসন করার সময় কথা বলতে পারি, আমি ইভেন গান গাইতে পারবো। রিল্যাক্সেশন রেসপন্স। তো ভুঁড়ির প্রথম হলো চিকিৎসা হলো যে অ্যাক্টিভেশন অফ প্যারাসিম্প্যাথেটিক টোন। আপনারা যদি আমার ইউটিউবে যদি যান, ইউটিউব চ্যানেলে যাবেন, দিলীপ সরকার যোগা, ওখানে মনে হয় 3টা মে 2nd ডেট দেখবেন। আমার ডেটা আগে থাকে 2020-05। আমরা তো আমেরিকায়, আমরা ওই মাসটা আগে দেখি 0502। ওই টাইটেলটা হচ্ছে yoga therapy for improving cardiopulmonary function। ওটা হচ্ছে আপনার এই ভুঁড়ির চিকিৎসা। আর খাদ্যাভ্যাস তো আমি বলেই দিলাম। আর খাদ্যাভ্যাসে কি হবে জানেন? যে আমার খাবারটা যদি আমার শরীরের জন্য যদি মানে পার্ট অফ বলি সপ্ত টিস্যু তৈরি হয়, আমার কতগুলো সাইন থাকবে যেগুলো আমি জানবো। প্রথমটা কি, আমি একটু ইংরেজি বলে বাংলাও বলে দেবো, লাইটনেস ইন দ্য বডি এন্ড মাইন্ড। আমার শরীর মনে আমি খুব হালকা লাগবে। এই খাবারটা খেয়ে যখন আমার ভারী ভারী লাগছে, সে খাবারটা আমার জন্য প্রযোজ্য না। অ্যাপ্রোপ্রিয়েট হাঙ্গার এন্ড থার্স্ট। আমি খাবার খেলাম, হ্যাঁ, এটা বড় খাবার,
3, 4, 5, 6 ঘন্টা পর আমার খিদে পাবে। তার আগে যদি খাবার পাই, এই খাবারটা আমার জন্য ঠিক না। নো স্মেল ইন এক্সক্রিটা। আপনার যখন মলমূত্র আমরা বলি যে আপনার মানে স্টু, আপনার ইউরিন, তবে ঘাম, পার্সপিরেশন, এগুলো তো কোনো গন্ধ থাকবে না। এগুলো যখন গন্ধ হবে, সে খাবারটা আপনার শরীরের অঙ্গ হিসেবে তৈরি হয়নি। ন্যাচারাল আর্জেস, আমাদের 13টা ন্যাচারাল আর্জ আছে। আমার হাঁচি, কাশি, কান্না, আমাদের এই ইউরিন, স্টু, সবকিছুই আপনি একটু পড়ে দেখবেন যে এইগুলো হচ্ছে খাদ্যাভ্যাসের বড় ব্যাপার। আচ্ছা, আর হয়তো অল্প কয়েকটা মিনিট আছে, আমি দেখি আর কি বলেছিলেন আপনাদের শোনার জন্য। দেখুন, আমি কিন্তু আপনাদের কোনো ওই এটা করবেন, সেটা করবেন, এই আসনটা করবেন, এই প্রাণায়ামটা করবেন, কারণ আপনাদের নিজেদেরই একটা যে ওই আসন, প্রাণায়াম, ধ্যান, ওর একটা রুটিন তৈরি হয়ে আছে। আপনি যদি কনসেপ্টটা জানেন, ধারণটা জানেন কেন মেদ বৃদ্ধি হচ্ছে আপনার অগ্নিদীপন করতে হবে। ভুঁড়ি হচ্ছে আপনার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন থ্রু দ্য ভেগাস নার্ভ ব্রাঞ্চেস। কোমর ব্যথা আমরা বলি স্লিপ ডিস্ক। কোমর ব্যথা স্লিপ ডিস্ক হলো, বা আমরা বলি স্পাইনাল স্টেনোসিস। আমরা ঠিক মতো হাঁটাচলা করছি না, আমরা কিছু করছি না, এগুলো আমাদের সবই আমাদের এই পায়ে, হাঁটুতে, এই যে আমাদের হিপস, এগুলো কি হচ্ছে, আমাদের পশ্চার যখন ঠিক না থাকে তখন আমাদের এগুলো শুরু হয়। তাই আমরা যখন যোগ অভ্যাস করা প্রথমে কি বলেন যে মেরুদণ্ড অচল, মেরুদণ্ডটা সোজা করে বসো। যে আমি বসে আছি, আপনার সঙ্গে আমার কিন্তু মেরুদণ্ড আমার সবসময় সোজা আছে, চেয়ারে বসে থাকলে। মেরুদণ্ড অচল, মনস্থির মেরুদণ্ড অচল হচ্ছে যোগের প্রথম অভ্যাস। তো কোমর ব্যথাটা কিন্তু হয় ওই স্লিপ ডিস্ক থেকে বা স্পাইনাল, ওরা একটা নার্ভকে একটা বলে মানে ইরিটেশন করে একটা মানে মাংসপেশি সংকুচিত হয়, টাইটনেসটা শরীরে ব্যথা তৈরি করে। সেটা আপনার হাঁটুতে হোক, আপনার হিপে হোক। এই যে আমরা বলি লিগামেন্ট, কতগুলো ফাইবার বোনকে ধরে রাখে, মাসলকে ধরে রাখে, পেইন ফাইবারটা সেখান থেকে আসে। তো আপনার শুরু করতে হবে প্রথম যখন যে রিল্যাক্সেশন রেসপন্স, শিথিলীকরণ আসন। প্রথম শিথিলীকরণ আসন হচ্ছে আপনার সারা শরীর থেকে সোজা রাখতে হবে। আসন, মাউন্টেন পোজ। আপনি অ্যাকচুয়ালি দেয়ালের সঙ্গে ঘুম থেকে উঠে আপনি দেয়ালের সঙ্গে দাঁড়িয়ে যাবেন। ধীরে ধীরে দেখবেন যে আপনার এই গোড়ালির পেছনটা, আপনার হিপস, শোল্ডার, ব্যাক একজন এক লাইনে যেন থাকে। ধীরে ধীরে আপনি শ্বাসটাকে ব্যবহার করবেন, ব্রিদিং আউট লঙ্গার দেন ব্রিদিং ইন। ব্রিদিং আউট লঙ্গার হবে, এই রিল্যাক্সেশনটা আস্তে আস্তে সেট হবে। যত রিল্যাক্সেশনটা হবে তত আপনার কোমরের ব্যথাটা কমবে। কোমরের ব্যথার ওষুধ একদিনের না, এটা রোজ দিনকার একটা দিনচর্যা, রোজ এটা করতে হবে। রিল্যাক্সেশন হচ্ছে আমাদের যেমন মলাসন, স্কোয়াটিং পোজ। আমি যদি মলাসনে বসতে পারি ধীরে ধীরে, দেখবেন কোমরের ব্যথা চলে যাবে। হাঁটু ব্যথা আমরা যেমন বলি, আমরা প্রাণায়াম করি ভস্ত্রিকা প্রাণায়াম, ব্যালেন্স, অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেইন রিডিউসিং প্র্যাকটিস। ভস্ত্রিকাতে হয় কি আপনার ওই যে বলছিলাম অ্যারোবিক গ্লাইকোলাইসিস, আমার কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, অক্সিজেন এলো। আমার যখন শরীরে ওই গ্লুকোজের সঙ্গে যখন অক্সিজেন আসে, তখন হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওয়াটার তৈরি হয়, আর এটিপি এনার্জি তৈরি হয়। যদি এনাফ অক্সিজেন না থাকে, ওটাকে বলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তখন তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পেইন প্রডিউসিং সাবস্টেন্স। এটা বড় কেমিস্ট্রি না, এটা ক্লাস 8 ক্লাস 9 কেমিস্ট্রি। এটা বলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস আর অ্যারোবিক গ্লাইকোলাইসিস। বাংলা আমি বলে দিতে পারি আর কি, বাংলা নাম, কিন্তু এটাই হচ্ছে আপনার কেমিস্ট্রির নাম। তো আপনি যত ভস্ত্রিকা প্রাণায়াম করবেন ধীরে ধীরে, প্রাণায়ামটা কিন্তু জোর দিয়ে করবেন না। বা আপনি যেখানে ব্যথা আছে, যেমন হাঁটুতে ব্যথা আছে, হাঁটুটাকে আপনি আস্তে আস্তে ভাঁজ করার চেষ্টা করবেন যে ঠিক ব্যথার একটু কম, ব্যথা পর্যন্ত যাবেন না।
কোনো যোগাসন অভ্যাস করার প্রথম একদম দুটো কারণ আমরা সবসময় ফলো করি। একটা হচ্ছে ব্যথা যেন না হয়। আপনি যে আসনে বসবেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, কোনো আসন বাদ যায় না, বজ্রাসন, ব্যথা কম করে আপনি শুরু করবেন। আপনি শুরু করবেন আপনি যেখানে আছেন। হুম? আর শ্বাসটা যেন আপনার একেবারে গতি থাকে, বলে একদম এফোর্টলেস ব্রিদিং। তো যাই হোক, অনেক রকম অভ্যাস প্র্যাকটিস করা যায়। তো যখন মনে রাখবেন এই রিল্যাক্সেশন রেসপন্স, যে এখন পেছনে যখন টাইট, পেছনে হাত দিলে মনে হবে যে একদম দুটো পাথর ইট বসে আছে। তো ধীরে ধীরে আপনি যখন রোজ যখন অভ্যাস করবেন, তখন দেখবে যে ধীরে ধীরে আপনার এগুলো একদম মানে বালিশের মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি শেষ করছি। একটা শেষে অনেকক্ষণ সময় হয়ে গেল, বাবা ঘড়ি চলেই যাচ্ছে। এই ধরুন আপনি যোগের শিক্ষক, এখন আপনি জানেন যে যোগ চিকিৎসা কেন দরকার। আজকে আমরা সবাই জানি এবং বাজারে এটা ঘটে গেছে যে যোগ চিকিৎসায়, যোগ অভ্যাসে আমাদের শারীরিক অনেক চিকিৎসা হবে। সেজন্য আপনারা যারা আজকে যোগের যারা মানে টিচার, আপনি দেখবেন আপনাদের স্টুডিওতে বা আপনাদের এই অনলাইনে যত লোক এসছে, এই 75% না 80%ই আসবে যে আপনার শরীরে কোনো একটা অসুখ নেই। সুখ যখন চলে যায় তখন আমাদের অসুখ হয়। সুন্দর সুন্দর কথা বাংলাতে। হ্যাঁ, যোগ, যোগাযোগ রেখো, মনোযোগ দিয়ে পড়ো, স্বাস্থ্য, স্থির, নিজেকে স্থির রাখা স্বাস্থ্য। আচ্ছা আপনি দেখবেন যদি স্লিপ ডিস্ক, আপনি কাউকে বোঝাতে চাইছেন, আপনি রাখবেন স্লিপ ডিস্ক, এই দুটো দুটো আপনার ভার্টিব্রাল বলে, বডি বলে, ওর মাঝখানে একটা ডিস্ক থাকে। ডিস্কটা একটু সামনে বেরিয়ে গেছে, এটাকে বলে স্লিপ বলে। তখন আপনি চেষ্টা করবেন কি এটাকে স্পেসটাকে একটু আস্তে আস্তে বাড়ানোর জন্য। স্পেসটা বাড়ানোর জন্য হবে যে আমরা বলি ব্যাক বেন্ড, ধীরে 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 এই যে পেছনে যে ব্যাক বেন্ড। কিন্তু ব্যাক বেন্ডটা যখন হবে, ব্যাক বেন্ডের জন্য আমরা বলি সাপোর্টেড ব্যাক বেন্ড, আনসাপোর্টেড ব্যাক বেন্ড না, নট ইভেন আনসাপোর্টেড ফরওয়ার্ড বেন্ডও না। যখন আপনার খুব খুব সাংঘাতিক কখন কোমরে ব্যথা হয়, আমরা বলি অ্যাকিউট ব্যাক পেইন, আমরা তখন করি সাপোর্টেড ফরওয়ার্ড বেন্ড। সাপোর্টেড ফরওয়ার্ড বেন্ড মানে হচ্ছে আপনি ধীরে 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 একটু মানে ফরওয়ার্ড বেন্ড করার চেষ্টা করবেন, জোর দিয়ে করবেন না। এবং যতটুকু করতে পারেন সেখানে আপনি মাথাটা ঠেকিয়ে রেখে চোখ বন্ধ করে আপনি শ্বাসটা নেবেন, শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন অল্প। কেন? ওই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, রিল্যাক্সেশন, ধীরে ধীরে যখন রিল্যাক্সেশন হবে আপনার ওই ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকবে। আপনি করে দেখবেন, আপনার যখন অ্যাকিউট পেইন হয় একদম আমরা বলি মানি ব্যাক গ্যারান্টি হবে। আচ্ছা, আনসাপোর্টেড ব্যাক বেন্ড হচ্ছে আরো খারাপ। আমি যেমন আজকে সূর্য নমস্কার করছি, আমি হস্ত উত্থান আসন করছি, কিন্তু আমার কিন্তু মানে কন্ট্রোল আছে, সেই জন্য সূর্য নমস্কার করতে পারি। আপনি যদি কন্ট্রোলের বাইরে করেন তখন আপনার কোমরের ব্যথাটা বেড়ে যাবে। তখন সাপোর্টেড ব্যাক বেন্ডে কি? সাপোর্টেড ব্যাক বেন্ড হচ্ছে ব্যাক বেন্ড অন এ ম্যাট। আপনি যখন এই যোগা ম্যাটের সব যখন উপরে যখন মুখটা নিচে নামিয়ে যে আসনগুলো করবেন, সেগুলো হচ্ছে এই কোমরের ব্যথার জন্য। আমরা বলি ক্রনিক লো ব্যাক পেইন, খুব খুব কমন একটা মেডিকেল টার্ম, CLBP, ক্রনিক লো ব্যাক পেইন। কি কি আসন আছে? মর্কটাসন, ভুজঙ্গাসন, শলাভাসন, ধনুরাসন। আপনি সমস্তই দেখেন, আপনি কিন্তু চেষ্টা করছেন আপনার ওই ভার্টিব্রাল বডি, যেটা আর কি, যেটা বলি যে আমাদের যে এই যে স্পাইনাল কর্ড, যেটা যেখানে আমাদের নার্ভ গুলোকে প্রেস করে, সে সামনে চলে গেছে। আমি ধীরে ধীরে ওটাকে ওপেন করার চেষ্টা করছি। সাপোর্টেড ব্যাক বেন্ড, সো সাপোর্টেড ব্যাক বেন্ড অন দ্য ম্যাট থেরাপি। অনেক সময় চলে গেল, শান্তনু কোনো প্রশ্নই করলো না।
আমি নিজে নিজেই প্রশ্ন নিয়ে নিজে নিজেই সমস্ত উত্তর দিলাম। আমি আপনাদের কাছে আবার আসবো, কারণ ওদের এখন হয়তো আরো অনেক ক্লাস টাস শুরু হবে। আজকে তো কি আপনাদের শুক্রবার? আচ্ছা, তো মানে আপনাদের হলিডে আজকে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করবেন, প্রশ্নগুলো শান্তনু কিছু উত্তর দেবে, আমিও যদি পারি সে উত্তর দেব। আর আমি আপনাদের সঙ্গে আছি, আবার আসবো। আর সবাই বলছে বাংলায় একটা প্রোগ্রাম করতে। তো শুক্রবার দিন এই সময়টাই ভালো তোমাদের জন্য, তাই না? শুক্রবারের সময় একটা প্রোগ্রাম করবো। হ্যাঁ, আজকে শুক্রবার। আচ্ছা, তুমি তোমার অন্য ফোনটাকে একটু মিউট করে রাখো। ওই দুটো একসাথে ছিল, কথাটা রিফ্লেকশন হচ্ছে, জানি না মানে। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন অন্যদের একটু করে দিই। ওটার ভলিউমটা কমিয়ে দাও, একটা ফোনের ভলিউমটা কমিয়ে দাও। হ্যাঁ, পারফেক্ট। আমিও তাই করেছি, আমারও তাই হয়েছিল। বুঝতে পারছো? বলো, কি প্রশ্ন তোমার, বলো। হ্যাঁ, আজকে একটু ইকো হচ্ছে বেশি, আমি জানি না কেন। তোমার কি দুটো মাইক্রোফোন অন? তোমার তো এই মাইক্রোফোনটা অন, তোমার অন্য ফোনের মাইক্রোফোনটা অন। ইকো অন্য হচ্ছে ফোনটাকে মিউট করে রাখো, একটাকে না। মিউট করে রাখো। অনেকের যে গোড়ালিতে পেইন হয় আর হাঁটুতে পেইন হয়, এটা খুব কমনলি অনেকেই বলে যে গোড়ালিতে ব্যথা আর হাঁটুতে ব্যথা, এর জন্য কি করবে? শুক্রবার একদিন একটা অভ্যাস করে দেবো। আচ্ছা, তাই বলে দিচ্ছি, গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, তুমি দাঁড়িয়ে আছো, তোমার যে শরীরের যে ওজনটা, শুনতে পাচ্ছ? এটা দিয়ে আমি আরেকটা ডিভাইস থেকে শুনছি। তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, যে তোমার যে এই যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা যেটা তোমার হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যে তোমার শরীরের যে ভার, যেটা এই জয়েন্টটাকে বলে ট্রান্সমিট করে তোমার যে সারা শরীরের ওজনটা কে বহন করছে? গোড়ালি, বলি অ্যাঙ্কেল। সেই অ্যাঙ্কেলটা যদি তুমি রিল্যাক্স না করতে পারো, তো অ্যাঙ্কেল রিল্যাক্সেশনের প্রথম হচ্ছে, তুমি যত গোড়ালি করো তোমার হবে না। তোমাকে করতে হবে কি, তোমার এই যে পা যেটা আছে তোমার, মানে আমরা বলি ফুট, এটাকে বলে সেপারেশন অফ দ্য টোজ। সেপারেশন অফ দ্য টোজ হচ্ছে, আচ্ছা দেখি আমি পারি কিনা, আমরা তো যোগী, কোনো অসুবিধা নেই। এই যে আমি যদি পাটাকে তোমাকে দেখাই, এই দেখো, এই যে এগুলো টাইট হয়ে আছে না, এগুলোর জন্য তো ব্যথা হয়। দেখো, আমি আঙুল দিয়ে সেপারেশন করে ধীরে ধীরে এই যে আমি জিনিসটা করছি, দেখো প্রথম তুমি পারবে না, প্রথম তোমার খুব টাইট হয়ে থাকবে। যখন রিল্যাক্স করবে, তোমার যখন সেপারেশন অফ টোজ হবে, হ্যাঁ, তখন দেখবে যে তোমার এটা তুমি সব সময় অভ্যাস করবে। আমি যখন বসে আছি, আমি এভাবে বসে থাকি, বুঝেছো? আমি দুটো পাই। আমি তো, আচ্ছা, আমি যদি একজন অভ্যাস দেখাবো, দেখিয়ে দেবো। আচ্ছা, বাজারে তোমার ভর্তি, বাজারে তোমার হচ্ছে যোগা টোজ, যোগা সক্স, যোগা শুজ। তুমি দেখবে যে যোগা টোজ আছে, তো দেখবে যে 5টা আঙুলের মোজা। যোগা শুজ আছে ওই 5টা আঙুল। তো থেরাপি হচ্ছে, এই যে দেখো, তোমরা তো সবাই প্র্যাকটিস করো, আমি তোমাকে প্র্যাকটিস বলে দিচ্ছি। সেপারেশন অফ দ্য টোজ হচ্ছে থেরাপি ফর ইউর হিল পেন। এই জিনিসটাই আমরা বুঝতে পারি না, যে আমরা বলি রিডাকশনিস্ট মানে হচ্ছে যে আমার কার্পেল টানেল হয়েছে, আমার রিস্টে ব্যথা হয়েছে, আমরা শুধু রিস্টে এই জিনিস করছি, দুদিন পরে শান্তনু কিছুই তো হচ্ছে না। কেন হচ্ছে না? এটা হচ্ছে আমার পশ্চারের জন্য। সুতরাং আমার চিকিৎসাটা কি দরকার? পশ্চিম নমস্কার। এই যে আমি হাতটা আস্তে আস্তে পেছনে নিয়ে যদি আমি নমস্কার করতে পারি, পশ্চিম নমস্কার করলে তোমার এই ঘাড়ের ব্যথা কমবে, শোল্ডারের ব্যথা কমবে, রিস্টের ব্যথা কমবে। সেরকম তুমি যতই চেষ্টা করো, তুমি আমার এই গোড়ালিকে গোড়ালি রিল্যাক্সেশন প্র্যাকটিস করবে। মনে রাখবে যে যোগের যতগুলো তোমার অভ্যাস, সবই হচ্ছে শিথিলীকরণ। শুধু মাসল না,
তুমি যদি অ্যানাটমি পড়ে থাকো, লিগামেন্টস হচ্ছে যে দুটো বোনকে ধরে রেখেছে। এটা স্প্লিন্টিং। আমার যখন কোনো হাঁটুতে ব্যথা হয়, তখন শরীরটা আমার কি করে জানো, ওই যে ওকে টাইট করে ফেলে। কেন? মুভ করলেই তো ব্যথা হবে। এটা হচ্ছে বডি প্রোটেকশন মেকানিজম। সেই জন্য তুমি যখন যোগ শিক্ষক হিসেবে করবে কি, তুমি বলবে দেখুন আপনি হাঁটুটাকে আপনি একটু বাঁকিয়ে রাখেন, হ্যাঁ আমরা ধরো তুলে ফেললাম, তুমি তুলতে পারছো না, তুমি একটা স্টুলের উপরে রাখো, রেখে ধীরে ধীরে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন। যত ভস্ত্রিকা প্রাণায়াম করবেন তত হচ্ছে, ভস্ত্রিকাটা হচ্ছে প্রাণ প্রধান প্রাণায়াম। তুমি প্রাণ শরীরে নিয়ে আসছো, এটাকে বলে প্রাণিক হিলিং। প্রাণায়াম তো তুমি যে যে অঙ্গে তোমার ব্যথা হচ্ছে সে অঙ্গে ব্যথার একটু কম করে তুমি ধীরে 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 ভস্ত্রিকা প্রাণায়াম করবে। এবং ভস্ত্রিকা প্রাণায়ামের সুবিধা হচ্ছে তুমি যদি ধীরে ধীরে করতে পারো, আস্তে আস্তে তোমার স্পিড বেড়ে যাবে। যত তুমি স্পিডে ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারবে তত তোমার শরীরের এই যত তোমার মানে এই ডিসকমফর্ট, পেইন, এই যে স্লাগিশনেস, লেথার্জি, এগুলো সব চলে যাবে। সেই জন্য দেখবে যে আমাদের যারা যোগী, এই যেমন কালকে, আচ্ছা তোমরা কালকে জয়েন করো আমাকে, কালকে আমার ফেসবুক লাইভে হবে, সো ইংরেজিতে আমি বলবো যে যোগা থেরাপি প্র্যাকটিস ফর যোগী। যোগীরা কি প্র্যাকটিস করে সেটা তোমাকে আমি কালকে দেখাবো। যোগীদের প্রথম প্র্যাকটিসটাই হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। কেন? এই তিনটে প্রাণায়াম আমাদের মুখ্য প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামটা বলছে প্রাণ প্রধান প্রাণায়াম, এটা আমাদের প্রাণ শরীরে আনছে, আর প্রাণটা হচ্ছে আমাদের হিলিং, বলে প্রাণিক হিলিং। কপালভাতি প্রাণায়াম হচ্ছে অগ্নি প্রধান প্রাণায়াম, এটা আমাদের অগ্নি ইনভাইট করে। তো কপালভাতি প্রাণায়াম কার চিকিৎসা? ওই যে তোমার মেদ বৃদ্ধির কারণ কি ছিল? মন্দা অগ্নিটা খুব কম ছিল। আর অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং, হচ্ছে তোমার যে বায়ু প্রধান প্রাণায়াম। এটা তোমার বায়ু পিত্ত কফ, বায়ুকে আপনার কম করে, আর দুটো পার্ট, স্নায়ুর দুটো পার্টকে তোমার ব্যালেন্স করে। আমরা যারা রোগীরা তোমার করে অনুলোম বিলোম প্রাণায়াম দিয়ে শুরু করে। যারা নিরোগী তারা অগ্নিদীপনা করবে, তারা যেমন কপালভাতি প্রাণায়াম দিয়ে শুরু করে। আর যারা যোগী তারা ভস্ত্রিকা প্রাণায়াম দিয়ে করে। ভস্ত্রিকা যদি আমরা হাত যদি উঁচু করে আমরা করি, আমরা বহুভাবে করি, এভাবে করি, ওভাবে করি, এই টেনে আনি বা যেভাবে করি, অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। আমাদের যোগীরা করতেন কি? দন বৈঠক, ওরা বৈঠক দিতেন, হ্যাঁ, সাধারণ বৈঠক, রাম মূর্তি বৈঠক, অনেক রকম বৈঠক আছে, হনুমান বৈঠক, হ্যাঁ, পালওয়ানি বৈঠক, এগুলো সব বৈঠকে হতো ভস্ত্রিকা প্রাণায়ামের সাথে। যারা আমরা করি ধীরে ধীরে করি, এটা হলো ঈশ্বর। এরপরে যদি আরেকটু স্পিডে করি, এটা বলে সো হাম, এই স্পিডে। খুব ফাস্ট স্পিডে যেটা করে বলে বিষ্ণু। আর আমরা এখন যখন করি, আমরা যখন ধীরে ধীরে করি, হ্যাঁ তোমরা সবাই করো, আমি দেখি তো যখন ফার্স্ট ভস্ত্রিকা প্রাণায়াম করছি, আমাদের যখন আমরা করি, আমাদের 200, 400, 500, আমরা 4 মিনিট 5 মিনিট ইজিলি করি আমাদের। কিন্তু করার পর আমরা এফোর্টলেস, করার পর আমরা কথা বলছি, করার পর আমরা ইভেন গান গাইছি, কোনো শ্বাসে যেন কোনো কষ্ট না হয়, ধীরে ধীরে করবে। শুক্রবার দিন, এরপরে শুক্রবার, আগামী শুক্রবারে নিরোগীর একটা অভ্যাস করব, যোগ চিকিৎসায় নিরোগীর অভ্যাস। তারপরে শুক্রবারে করব যোগীর অভ্যাস। যোগীরা কি অভ্যাস করে? যোগীরা অভ্যাস করে হচ্ছে তোমার যে মলাসনে বসবে, মলাসন থেকে দাঁড়াবে, ব্যালেন্সিং পোজ, বৃক্ষাসন, বীরভদ্রা আসন। যোগীরা করবে সূর্য নমস্কার, চন্দ্র নমস্কার। যোগীরা বলবে যে দন বৈঠক, দন দিচ্ছি আমরা, সাধারণ দন,
রামমূর্তি দান, মিশ্র দান, পার্শ্ব দান, বহু দান আছে। দান বল আমাদের তখন তো ওদের জিমনেশিয়াম ছিল না, কোনো জিম ছিল না, কিন্তু ওরা শরীরটাকে ঠিক করতো কি করে? দন বৈঠক করে, দন বৈঠক। আচ্ছা, অনেকক্ষণ হলো। তোমাদের তো ক্লাস আছে আজকে, তাই না? হ্যাঁ শান্তনু, তোমাদের ক্লাসে ক্লাসে যেতে হবে না এখন? হ্যাঁ তোমাদের তো স্যার। ক্লাস আছে এখন, তোমাদের তো ক্লাস আছে এখন। না না না, ক্লাস এখন নাই, এখন 10টায়। তোমাদের কটা বাজে এখন? তোমাদের সোয়া নটা। 9টা 16। স্যার আমাদের সবার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে। বলো। সেটা হলো যে নেক্সট আর একদিন অবশ্যই কিন্তু আমাদের পেজ থেকে আপনি জয়েন করবেন এবং সেদিন আসল সহকারে আপনি দেখাবেন। ওই তো আমি যখন তো শুক্রবারে করবো, শুক্রবারে। আচ্ছা, তোমাদের সাইটে হ্যাঁ সাইটে হ্যাঁ। আসতে করতে, আচ্ছা সেটা একটা। ওই তো বলি, আমাকে আমাকে আগে থেকে একটু বলে করে রাখতে হবে, বলে যে আমি মাঝে মাঝে বলি ওই মানে ক্যাচ মি ইফ ইউ ক্যান, আমাকে ক্যাচ করতে হবে, বুঝছো না? তো শুক্রবার দিন আমি যেমন শনিবারে আমি তো নর্মাল তো আমি ক্লাস করি। শনিবারটা তোমাদেরকে একটু দেখো, তোমাদের কখন সময় হবে। 9:30 আমি সকালে করি, বা তোমাদের হচ্ছে 7:30। সেটা ওটা আমার ফিক্সড। সেটা আমি বহু বছর ধরে করি ওটা। আগে অন সাইট করতাম, এখন করোনার জন্য। আচ্ছা, তারপর হ্যাঁ, করোনা প্র্যাকটিস, যেমন একটা যোগাভ্যাস ফর কোভিড-19 কি যোগ অভ্যাস, বা তোমার ফেসবুক লাইভে যদি একটা, আমি তো সারাদিনই যোগ করছি, আমি তো এখনো আমি তো সব সব তুমি আমাকে বলো, যে আসন বলো সে আসনই করে দেবো এখন, তাই না? তো করে দেবো। কখন কখন করতে চাও তুমি? একটা 2-3 সপ্তাহ আগে একটু প্ল্যান করে নিও। আপনার সাথে ফোনে কথা বলে ওটা ঠিক করে নেব। তার কারণ আপনি কি কি আসন পারেন, মানে যে আমরা বলি কম সহজ আসন, আমরা কঠিন কিছু বলি না, আমরা বলি কম সহজ আর বেশি সহজ। তা আপনি সেই কম সহজ যে যে আসনগুলো পারেন মোটামুটি অনেকে দেখছে আর কি। তো আমিও তো দেখে অবাক যে দাদা মানে 70 স্যার এরকম 70 বয়সেও এরকম ভাবে করতেছে, আর আমাদের দেশে 30-40 বয়স হলেই বলে যে আমার বয়স 40, আমি কি পারবো করতে। মানে এই অবস্থার আপনি মানে এখনো পর্যন্ত চমৎকার ভাবে নিখুঁত ভাবে আসনগুলো করতেছেন। ছবি দেখে তো আমি হা হয়ে গেছি। আমার তো বয়স হচ্ছে 2 কম 40, 2 কম 40, জানো? এটা বাংলাদেশের কথা। 2 কম 40 মানে আমি 38, এর বেশি আমার হবো না কোনোদিন। না, আসলে হয় কি, আসন চেষ্টা করলে হয় না। তোমরা তো চেষ্টা করছো, করে এসছো। তোমার আসন প্র্যাকটিস করতে হয়, যেটা হচ্ছে শিথিলীকরণ আসন, মানে শীতল না, শিথিল, মানে রিল্যাক্সেশন। টাইটনেস হলে তুমি আর শরীর টাইট হলে তো শরীর মুভ করবে না। যে এই শিথিলীকরণে যে শরীর যে মুভ করছে, এই শিথিলীকরণের জন্য। তারপর হচ্ছে প্রাণায়ামটা। এই প্রাণায়ামটা সব প্রাণায়াম করা না, এই যে আমি বস্ত্রিকা, কপাল ভাতি, অনুলোম বিলোম, উজাই প্রাণায়াম, শীতলী প্রাণায়াম না। ধীরে 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 এক্সহেলেশন লঙ্গার দেন ইনহেলেশন। ছাড়বে বেশি, নেবে কম। কেন? বেশি ছাড়াটা হচ্ছে তোমার ওই যে বললাম প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, রিল্যাক্সেশন। যত তোমার শরীর আর মন রিল্যাক্স করবে, তখন তোমার ময়ূরাসন। এই তোমাকে একটা চ্যালেঞ্জ দেবো। এ নাম শুনেছো? পঙ্গু ময়ূরাসন নাম শুনো? না আচ্ছা, না না। আচ্ছা, ময়ূরী আসন জানো তুমি? ময়ূরাসন তো জানো? ময়ূরাসন চিনি। হ্যাঁ, ময়ূরী আসন ফিমেল ভার্সন। আচ্ছা, ময়ূরীটা হচ্ছে তুমি পদ্ম আসন করে তারপর ময়ূরাসন করবে। আচ্ছা, এই যে আপনার ছবিটাতেও তো আছে, আপনি ইয়ে করেছেন। ওটা হচ্ছে ময়ূরী আসন। ময়ূরী আসন, যদি ময়ূরী ফিমেল ভার্সন, ময়ূরী আসন। তারপর হচ্ছে তোমার পঙ্গু ময়ূরাসন। পঙ্গু মানে হচ্ছে পঙ্গু হয়ে গেছে। তো পঙ্গু মানে কি? তুমি এক হাতে করবে, এক হাতে ময়ূরাসন। এক হাতে? এক হাতেও পারেন আপনি? ওটার নামটাই তো তোমাকে বলছে। নামটা হচ্ছে তোমার পঙ্গু ময়ূরাসন। পঙ্গু মানে নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই পঙ্গু ময়ূরাসনটা দেখবো আমরা। তুমি করবে, আমি তোমারটা দেখবো। আমি ট্রাই করছি, আমি এক হাতে কখনো ট্রাই করিনি। আচ্ছা, তুমি তো কোনোদিন পারতে না আগে, এখন তো পারছো, তাহলে আমি চেষ্টা করো। আপনি করলে মানে ওটা সবাই বুঝতে পারতেছেন, মানে আপনাকে এমনি তো
আপনি যোগা গুরু একজন, তো আপনি যখন এরকম করে দেখাবেন তখন তো মানে আর কারো কোনো ইয়ে থাকবে না। আমি আমি করলে অনেকে এক্সকিউজ না দিবে যে আমার আমি 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 করবো না, আমি বলবো যে দেখো সান্ধুদেরকে বলেছিলাম, চেষ্টা করে এখন করতে পারছি। তারপর ঠিক দ্যাট উইল বি দ্য গ্রেট, ইউ নো। ট্রাই করবো এক হাত ধরে। তুমি আমি চেষ্টা এক হাত করবে, আচ্ছা try করি। চেষ্টা করবে। আচ্ছা, তুমি নামটা দেখবে, হাতা যোগা প্রদীপাকেতে আছে পঙ্গু ময়ূরাসন। এ বাবা, মানে শ মানুষের সামনে আমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন কিন্তু স্যার, তো আমার এখন চ্যালেঞ্জ হয়ে গেল আমার এক হাতে বই করতে হবে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ তো কিছুই না, চ্যালেঞ্জ হচ্ছে কি জানো তো, শরীর মন। আমাকে বলে যে আমি পারি না, আমি কি পারি না জানো? হ্যাঁ, তোমার মন পারে না। মন, মন তো তোমার শরীরকে কন্ট্রোল করছে। আচ্ছা, তারপরে বলো। হ্যাঁ, শেষ শেষ করতে হয়, অনেকক্ষণ তো হলো। স্যার আমরা মনে হয় শেষ করি, আমাদের সাথে অনেকেই অনেক সময় ধরে রয়েছেন। সো হুম। পরের একদিন আমরা আশা করছি যে পরে একদিন খুব সুন্দর করে আবার এরকম সুন্দর একটা ক্লাস নেবেন, এবং সেদিন আসন সহকারে আমরা দেখবো, আরো বেশি অনেক অনেক মজা করবো আর কি। তো সবাইকে, স্যারকে আবার একটু খুব সুন্দর মতো বিদায় দিবেন, সাথে আমাকেও বিদায় দিবেন। আমরা বিদায় নেব, আবার দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ।